কে কোন কথা বলছে তার উপর নির্ভর করে। 72 সালে যখন গণপরিষদ তৈরি হয় তখন মৌলানা ভাসানী, নবগঠিত দল জাসদ, প্রফেসর মুজাফর আহমেদ ন্যাপের পক্ষ থেকে তারা কিন্তু 72 সালের গণপরিষদের খুবই মৌলিক ক্রিটিক করেছিলেন। একটা ফান্ডামেন্টাল ক্রিটিক হচ্ছে 72 সালের গণপরিষদ গঠনের মধ্য দিয়ে 71 সালকে অস্বীকার করা হয়েছে। এই ক্রিটিক করছেন মৌলানা ভাসানী, এমনকি জিএসডির পক্ষ, মানে জাসদের পক্ষ থেকে। প্রফেসর মুজাফর আহমেদ, যিনি মূলত আবার তখন আওয়ামী লীগের ব্রডার কোয়ালিশনে আছেন, তিনি ওই সমালোচনা করেছেন। সমালোচনাটা এই কারণে করা হয়েছিল যে 70 সালের পাকিস্তানের জন্য যে গণপরিষদ নির্বাচিত হয়েছিল পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য, সেটার অংশ দিয়ে, মানে পূর্ব পাকিস্তানি অংশ দিয়ে গণপরিষদ গঠনের প্রস্তাব, মাঝখানে যে 1971 সালের একটা বিরাট যুদ্ধ হয়েছে, যেখানে এত মানুষের অংশগ্রহণ, এত আত্মত্যাগ, এত লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা রাষ্ট্র পত্তন করেছে, পুরো অভিজ্ঞতাকে অস্বীকার করা হচ্ছে। 70 সালের নির্বাচন নিয়ে সবাই অংশ নেননি, ওটা একটা কৌশলের প্রশ্ন ছিল। 71 সালের যুদ্ধ ছিল একটা অস্তিত্বের সংগ্রাম, নতুন অস্তিত্বের ঘোষণা। কাজেই সেই দিক থেকে এই একটা জাতীয় যে অভিজ্ঞতার বদল, সেই বদলকে ধারণ করতে হলে নতুন নির্বাচন লাগবে, এটা তখন দাবি ছিল। কিন্তু 72 সালের সংবিধানের এই গণপরিষদের এই ক্রিটিক সত্ত্বেও কিন্তু ওইটাই প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি শক্তি ভারসাম্যের কারণে এই যে স্বরগুলো উঠেছিল, সেটা কেবল বলতো ইতিহাসের ফুটনোট হয়ে গেল, খুব বড় আকারে সামনে আসেনি। হ্যাঁ, অনেক কয়েকজনকে আমরা নিশ্চিত করতে পারি, আমি এখানে নাম নিচ্ছি না, আপনারা অনেকেই জানেন, যারা এই ক্রিটিকগুলো জারি রেখেছিলেন এবং আমাদের সমাজে এই চিন্তাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার যে, যাতে রিলে রেসের মতো ব্যাটনটা হাতে নিতে পারে সেই জায়গায় এটা আজকে পর্যন্ত নাহিদদের প্রজন্ম পর্যন্ত এসছে, যে কারণে আজকে আমরা নতুন শক্তি ভারসাম্যে এসে দাঁড়িয়েছি। আমরা ওই সমালোচনা করতে পারছি যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে অনেক গলদ আছে, কিন্তু এটাও ঠিক, একটা রাষ্ট্র পত্তন হয়েছে, একটা ফাউন্ডেশন হয়েছে, তার মধ্যে যতই গলদ থাকুক আপনাকে গলদ দূর করার প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কিছু স্বয়ংভূ না, স্বয়ংভূ না বলেই অতীতের সাথে আমাদের একটা ক্রিটিক্যাল এনগেজমেন্টের মধ্যে দিয়ে আমরা সামনে যাই। অতীতকে ছিঁড়ে ফেলা যায় না, নাই করে দেওয়া যায় না। সেই জায়গাটা আপনারা সকলেই জানেন এবং আমরা সেই অভিজ্ঞতার মধ্যেই এখন আছি। অনুপ্রেরণার দিক যে এই প্রশ্নগুলো এসছে বাংলাদেশের জাতীয় প্রশ্ন হিসেবে, এবং এখনকার শক্তি ভারসাম্যে আমরা সবাই এটা আলোচনা করছি, সিরিয়াসলি আলোচনা করছি। ক্রিটিকটা এটাই যে আমরা আলোচনা সবসময় তুলতে পারিনি, একেবারেই পারিনি। মানে মনে পড়ে আমার 2000 এটা হচ্ছে 6 সালের আগে, সম্ভবত 4-5-এর দিকে আওয়ামী লীগ এবং তার কোয়ালিশন 23 দফা কর্মসূচি দিয়েছিল জোট সরকারের, বিএনপির জোট সরকারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন এবং জোটের। সেই 23 দফা কতগুলো অর্থনৈতিক কর্মসূচি, সংস্কার কর্মসূচি ইত্যাদি সামাজিক কর্মসূচি ছিল। রাজনৈতিক দিক থেকে তেমন কিছুই ছিল না, কাঠামোগত কোনো সংস্কারের প্রসঙ্গ ছিল না, কিন্তু সেই 23 দফা অনেক আলোচিত হয়েছিল, ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। তো আমাদের এই পক্ষপাতমূলক মানে যে রাজনৈতিক বিভাজন থাকে, সিভিল সমাজ, সমস্ত সংবাদ মাধ্যম, আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা, এইটাও অনেকভাবে বিভাজিত ছিল। এই সবগুলো জিনিস অতিক্রম করার একটা ধাক্কা জুলাই আমাদেরকে দিয়েছে, যে রক্তের উপর দাঁড়িয়ে এই ধাক্কা তৈরি হয়েছে, সেটাকে আমরা সালাম জানাই। কারণ বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি। আমি সরাসরি আমার দুটো পয়েন্টে আলোচনা করতে চেয়েছি, সেইটাতে আসি। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যে কথা তুলেছেন পথরেখা বিষয়ে, আমি পথরেখা বিষয়ে প্রথমে আসছি। পথরেখা গুরুত্বপূর্ণ, মানে এটা খুব বড় আকারের দ্বিমত না অধ্যাপক আল রিয়াজের সাথে। ডেফিনেটলি আমাদের যে সমস্ত সংস্কার প্রশ্নগুলোতে আমরা একমত, সেগুলো নির্ধারণ করা জরুরি, পথরেখাও জরুরি। সেইটা নিয়ে রাজনীতি চলছে,
এবং রাজনৈতিক মাঠে কিন্তু পথরেখাটাই সামনে আসে। তো উনি বলেছেন অ্যামেন্ডমেন্ট করেই সংসদ তো এই জিনিস নিতে পারে। প্রথমত যে কাজটা আমরা এখন করছি সেটা একটা মৌলিক সংস্কারের প্রশ্ন, এটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট না। তবে একই সাথে আবার বলা দরকার যেটা সংবিধান নতুন করে লেখাও না, এমনকি রিরাইটিং না, বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার। কি কাজ করছে এটা সুস্পষ্ট হওয়া দরকার। সুতরাং নতুন করে সংবিধান লেখা এমনকি রিরাইটিং, সেটার যে অথরিটি, মৌলিক সংস্কারের অথরিটি আর অ্যামেন্ডমেন্টের অথরিটি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখন গণপরিষদ বলি তখন আমরা একটা নতুন করে সংবিধান লেখার এখতিয়ার দিই একটা সংসদকে, কিন্তু নতুন করে সংবিধান লেখার কোন কনসেনসাস এখন পর্যন্ত তৈরি হয়নি।